ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই সেশনটি গুরুত্বপূর্ণ। কেননা আগামী 26শে জুলাই থেকে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা শুরু হতে চলেছে। ঠিক আছে, তো আমাদের হাতে আর বেশি দিন নেই। তো আমরা সেই হিসেবে পড়াশোনা করব যাতে এই কদিনের মধ্যে মোটামুটি আমরা একটা প্র্যাকটিস হয়ে যায়। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। ঠিক আছে, এখানে টোটাল 25 নম্বর থাকে। ঠিক আছে, যেহেতু কম্পিটিশন অনেক হাই, যার জন্য আমাদেরকে প্রিপারেশনটা একদম ফুললি করতে হবে। মানে এই যে আমাদের জেনারেল সায়েন্স, ম্যাথ, জিএ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে নম্বরগুলো রয়েছে প্রত্যেকটা থেকে আমাদের কোনো নাম্বার আমাদেরকে যাতে কম না পাই সেই হিসেবে প্রিপারেশন নেব। যেমন এখানে আমাদের জেনারেল সায়েন্সে রয়েছে 25 নম্বর, এখানে 25-এ 25 টার্গেট নিয়ে চলতে হবে। ঠিক আছে, ম্যাথে 25-25-25-এ টার্গেট নিয়ে চলতে হবে, জিআই 30-30-এর টার্গেট নিয়ে চলতে হবে। ঠিক আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা 20-তে 20 পাওয়াটা খুব কঠিন, যার জন্য কমসে কম এখানে 15 নম্বরের টার্গেট। তাহলে আমাদের মোটামুটি 95-এর টার্গেট আমাদেরকে রাখতে হবে। কেননা এই এই পরীক্ষায় কম্পিটিশন অনেক হাই যাবে। তোমাদেরকে কাট অফ যদি তোমরা কোয়ালিফাই করতে চাও 90+ টার্গেট রাখতেই লাগবে, যার জন্য আমরা 95 টার্গেট রাখবো। তার থেকে যদি আমরা 5 নম্বর কমও পাই তাহলে আমাদের চলবে। তো সেই হিসেবে পড়াশুনো করো, সময় নষ্ট করো না। কেননা প্রিপারেশনটা খুব মানে হাই লেভেল নিতে হবে। কেননা এখানে তোমাদের বিটেক, তারপর এমটেক, বিএ পাস, মানে সমস্ত ধরনের স্টুডেন্টস এক্সাম দেবে, যার জন্য তোমাদের পড়াশোনাটা খুব দ্রুত সুন্দরভাবে চালাতে হবে। তো চলো আমরা বেশি কথা না বাড়ি, আমরা যে জেনারেল সায়েন্সের কীরকম কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনগুলো আমরা করব। আমরা মোটামুটি হাতে আমাদের ধরো 1 মাস রয়েছে, 1 মাসে আমরা জেনারেল সায়েন্সটাকে কমপ্লিট করব। আমি যে টপিকগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলো করাবো এবং 100% অর্থাৎ 25-এ 25 পাওয়ার টার্গেট নিয়ে চলবো। তাহলে আমরা কোন টার্গেটে চলবো? জেনারেল সায়েন্সে 25-এ 25-এর টার্গেট নিয়ে চলবো। ঠিক আছে, আশা করি আমার এই ক্লাসগুলি দেখলে তোমরা 25-এ 25 পেয়ে যাবে। তো চলো কীরকম কোশ্চেন হয় এবং কীভাবে কোশ্চেনগুলোকে আমার পড়তে হবে। দেখো, কোনো প্রশ্নই আমরা ভিডিওটিকে একদম লাস্ট অবধি দেখবো, কোনো প্রশ্নই স্কিপ করবো না। ঠিক আছে, কেননা প্রত্যেকটি প্রশ্ন খুবই ভাইটাল। এখান থেকে তোমরা এই আমি যে সেটগুলো করাবো এখান থেকে করলে তোমরা 100% কমন পাবে। তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, পরমাণুর মধ্যে নিস্তড়িত কণাটির নাম কি? ঠিক আছে, পরমাণুর মধ্যে নিস্তড়িত কণাটির নাম কি? তো নিস্তড়িত কণাটির নাম কি? নিস্তড়িত কণাটির নাম হচ্ছে নিউট্রন। ঠিক আছে, তো শুধু আমাদের নিউট্রন জানলে হবে না, আমাদের জানতে হবে যে ধনাত্মক কণা কোনটা। ঠিক আছে, ধনাত্মক কণা হচ্ছে কি? প্রোটন। আর ঋণাত্মক কণা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, আর নিস্তড়িত কণা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, এর মধ্যে যদি প্রশ্ন আসে সব থেকে হালকা কণা কোনটি, তাহলে হালকা কণা বলবো আমরা কি? ইলেকট্রন। ঠিক আছে, যদি বলে যে সব থেকে ভারী কণা কোনটি, ভারী কণা হচ্ছে নিউট্রন। এর মধ্যে যদি বলে যে পরমাণুর পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে, এটা ধরো পরমাণু। ঠিক আছে, তার নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর বাইরের কক্ষগুলোতে কি থাকে? বাইরের কক্ষগুলো থাকে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে কি? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? ঠিক আছে,
তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারল। কে আবিষ্কার করেন? বেকারল। এক্ষেত্রে আমাদের জানতে হবে রনচেন কি আবিষ্কার করেন। ঠিক আছে, রনচেন আবিষ্কার করেন এক্স রে। কি আবিষ্কার করেন? এক্স রে। ফ্যারাডে কি আবিষ্কার করেন? তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চুম্বকীয় আবেশ। মারি কুরি কি আবিষ্কার করেন? মারি কুরি আবিষ্কার করেন রেডিয়াম ও পোলোনিয়াম। রেডিয়াম ও পোলোনিয়াম মারি কুরি আবিষ্কার করেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া আছে। নেক্সট প্রশ্নে দেওয়া আছে যে এখানে ইউরেনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়ামের এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তো ভর সংখ্যা দেওয়া রয়েছে, পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে, আমাদেরকে বের করতে হবে কি নিউট্রন সংখ্যা কত। তো আমরা কি করব, এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটাকে যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো, দেখো এখান থেকে যদি আমরা 8 থেকে 2 বাদ দিই তাহলে কি 6, লাস্টে কি প্রথমে লাস্টে 6 থাকবে, তাহলে 6 কি আছে এটা, তাহলে 146 হবে আমাদের কি নিউটন সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো বুঝে বুঝে করবে, সায়েন্সের ব্যাপারটা তোমরা যদি বুঝে না করে মুখস্থ করো তাহলে কিন্তু অসুবিধা হবে, যার জন্য তোমাদের প্রত্যেককে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, তারপরের প্রশ্নে কি বলা আছে দেখো, এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন, আমার কার্বন ডাই অক্সাইডের মধ্যে কত গ্রাম থাকে? কার্বন ডাই অক্সাইডে থাকে 44 গ্রাম। ঠিক আছে, 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এবার তাহলে আমার 4.4 গ্রামের কত থাকবে, এখানে কত দিয়ে ভাগ দেওয়া হচ্ছে 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করে এত গ্রাম হয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি করব, এখানেও 10 দিয়ে ভাগ করলে হবে 2.24 গ্রাম। তাহলে 2.24 গ্রাম উত্তর কোনটা হবে? এটা। তাহলে 4.4 গ্রামের জন্য আমার উত্তর হবে 2.24 লিটার। 2.24 লিটার। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 2.24 লিটার। ঠিক আছে, আর যদি থাকতো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, তাহলে হতো আমাদের 22.4 লিটার। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এবার যদি আমাদের প্রশ্ন আসে এসটিপি এর পুরো নাম কি, তাহলে এসটিপির পুরো নাম হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, এটা আমাদের কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, আবার যদি প্রশ্ন আসে যে এনটিপি, এনটিপি হচ্ছে কি, এনটিপির পুরো নাম হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, তাহলে এগুলো আসতে পারে যে এনটিপির পুরো নাম কি, এসটিপির পুরো নাম কি। এক্ষেত্রে 4.4 গ্রামের প্রশ্ন দেওয়া রয়েছে, তা না দিয়ে দিল 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত। ঠিক আছে, সমস্ত কিছু আমাদের জানতে হবে। দেখো একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন হলো, এভাবে আমাদেরকে ডিটেলস পড়তে হবে, কেননা বিজ্ঞানের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে আসে। তো কাজেই আমাদের যে টপিকগুলো আমি করাচ্ছি সেই টপিক রিলেটেড যেগুলো কোশ্চেন হতে পারে সেগুলোকে একদম কমপ্লিট করে যেতে হবে, তাহলে তোমরা 25-এ 25 পাবে। দেখো তারপরে প্রশ্ন কি বলা আছে যে ইলেকট্রন কে আবিষ্কার করে। ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কার করেন কি থমসন, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, আইসোটোপের কি সমান হয়। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি সমান হয়, তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি সমান হয়, দেখো যে ভর সংখ্যা সমান হবে, প্রোটন সংখ্যা সমান হবে, না নিউট্রন সংখ্যা সমান হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমার প্রোটন সংখ্যা সমান হবে। কি সংখ্যা সমান হবে? প্রোটন সংখ্যা সমান হবে। আর যদি ভর সংখ্যা কোন সময় সমান হবে,
ভর সংখ্যা হবে আইসোবার। ঠিক আছে, আইসোবার। আইসোবার সমান আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হবে। আর আইসোটন, আইসোটন, আইসোটনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হবে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে জিনিসই জানতে হবে। এক্ষেত্রে এই প্রশ্নটি দেওয়া রয়েছে আইসোটোপের কি সমান হয়, প্রোটন সংখ্যা জানলাম, কিন্তু বাকিগুলো জানলাম না, তা হবে না, আমাদেরকে প্রত্যেকটা তত্ত্বই ভালো করে জানতে হবে। তারপরের প্রশ্নে কি দেওয়া আছে যে সাধারণ হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত। তো সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন সংখ্যা কি হয়, 0 হয়। ঠিক আছে, কেননা সাধারণ হাইড্রোজেনের আমাদের সংকেত কি, সাধারণ হাইড্রোজেনের সংকেত হচ্ছে এই যে দেখো, এর পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা সমান, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বাদ দেই তাহলে কি হয়, নিউটন সংখ্যা কি 0 হয়ে যায়। ঠিক আছে, আবার এটা হচ্ছে কি ডয়টেরিয়াম, ভারী হাইড্রোজেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ট্রাইটিরিয়াম, এটা হচ্ছে কি অতি ভারী হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কয়টা ভাগ, একটা হচ্ছে কি সাধারণ হাইড্রোজেন, আর একটা হচ্ছে ডয়টেরিয়াম মানে ভারী হাইড্রোজেন, আর একটা হচ্ছে অতি ভারী হাইড্রোজেন। ঠিক আছে, আমাদের এই তিনটি জিনিসে জানতে হবে। তো যদি বলে যে ট্রাইটিয়াম বা যদি বলে ট্রাইটিয়াম বা অতি ভারী হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত, তখন কিন্তু আমাদের 2 হবে। ঠিক আছে, এই যে ভর সংখ্যা তার থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দেই তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে পাবো 2, এক্ষেত্রে পাবো 1, এক্ষেত্রে পাবো 0। তাই বলা হয়েছে যে সাধারণ হাইড্রোজেনের নিউটন সংখ্যা হচ্ছে আমাদের কি 0। তাহলে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো বিষয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আর এই কদিন একটু জোশে পড়াশোনা করো। ঠিক আছে, যাতে করে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এবং অন্য যে পরিবেশ বিজ্ঞান যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জেনারেল সায়েন্সে যাতে আমাদের 25-এ 25 আমরা পেতে পারি, সেই টার্গেট অনুযায়ী আমরা চলবো। ওকে, তাহলে পরে দেখো ইউনিট থেকে একটা প্রশ্ন থাকে, কি থেকে, যে কার কি একক। ঠিক আছে, যেমন দীপন প্রাবল্যের এসআই একক কি। তো এই যে একক সংক্রান্ত যেগুলো প্রশ্ন, সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে। ঠিক আছে, তো আমাদের টোটাল যে মৌলিক একক রয়েছে, টোটাল মৌলিক এককের সংখ্যা হচ্ছে আমাদের কটা, 60টা। ঠিক আছে, টোটাল মৌলিক একক কটা, টোটাল মৌলিক এককের সংখ্যা হচ্ছে আমাদের 60টি। এই তার মধ্যে হচ্ছে কি দীপন প্রাবল্য, তো দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে কি ক্যান্ডেলা। ঠিক আছে, তাহলে এই কেলভিন কার একক, কেলভিন হচ্ছে উষ্ণতার একক। ঠিক আছে, উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। আর মোল পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ঠিক আছে, তো এরকম করে আমাদের যে 60টা মৌলিক একক রয়েছে, এই 60টি মৌলিক একক এছাড়াও যে স্কেলার এককগুলো রয়েছে মানে লব্ধ এককগুলো রয়েছে, এছাড়াও যে আমাদের লব্ধ এককগুলো রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তার এসআই পদ্ধতিতে কার কি একক, সেই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন তোমাদের থাকে, তো ওই সম্পর্কে প্রশ্নগুলো আমাদেরকে কমপ্লিট রাখতে হবে। এবারে প্রশ্ন দেখো কি বলা আছে, যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে এম কক্ষের ক্ষেত্রে নিচের কোন সূত্রটি প্রযোজ্য। দেখো এম কক্ষ বলো, কক্ষ কি কি আমাদের রয়েছে, কে, এল, এম, এন। তো যে কক্ষই হোক না কেন আমাদের সূত্র কোনটা, আমাদের সূত্র হবে 2 × n²। ঠিক আছে, 2 × n², এই সূত্র দিয়েই আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসটাকে করব। ওকে, তারপরে দেখো বলা আছে কি কোনটি ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না। ঠিক আছে, কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না। তো এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই প্রশ্নটি তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো বলা আছে কি কোন আয়নটির
সর্ববহিস্থ কক্ষ ও তার ঠিক আগের কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কার হবে দেখো, এখানে ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যে আমাদের পারমাণবিক সংখ্যা, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, কিন্তু এখানে দুটো ইলেকট্রন দান করায় এর পারমাণবিক সংখ্যা হয়ে গেছে কত, 10। এবার 10কে যদি আমরা বিন্যাস করি তাহলে কি পাবো, 2, তারপর 8, ঠিক আছে, 2, 8। তাহলে এই যে আমাদের আগের কক্ষ আর পরের কক্ষ কি সমান তোমার ইলেকট্রন রয়েছে, নেই। অক্সিজেনের ক্ষেত্রে চেক করে দেখি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এক্ষেত্রে অক্সিজেন করেছে কি, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে হয়ে গেছে কটা, 10টা। গ্রহণ করার ফলে হয়ে গেছে কটা, 10টা ইলেকট্রন। ঠিক আছে, -2, অর্থাৎ দুটো ইলেকট্রন অন্যের কাছ থেকে গ্রহণ করেছে। তো 10টা হলে প্রথম কক্ষে কটা থাকবে, দুটো, তারপরে কক্ষে থাকবে 8টা। ঠিক আছে, আচ্ছা, পরে ফ্লোরিন কত, ফ্লোরিন হচ্ছে কি 9, কিন্তু ও একটা ইলেকট্রন শুধু মাইনাস মানে একটা ইলেকট্রন অন্যের কাছ থেকে গ্রহণ করেছে, তার ফলে হয়ে গেছে 10টা, তার মানে প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা। ঠিক আছে, এবার ক্যালসিয়াম দেখি, এক্ষেত্রেও দেখো দুটো পরপর সমান নেই। ক্যালসিয়ামের হচ্ছে কি, ক্যালসিয়ামের অ্যাকচুয়ালি হচ্ছে 20, কিন্তু এ দুটো ইলেকট্রন অন্যকে দান করাতে হয়ে গেছে কত, 18। ঠিক আছে, এবার 18কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 2,8,8, ঠিক আছে, তাহলে 2,8,8। এক্ষেত্রে দেখো প্রশ্ন কি বলছে, যে কোন আয়নটির সর্ববহিস্থ কক্ষ এবং তার ঠিক আগের কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এই যে এটা সর্ববহিস্থ কক্ষ, তার ঠিক আগের কক্ষের ইলেকট্রন সংখ্যা দুটোর ক্ষেত্রেই সেম। ঠিক আছে, তো কাজেই আমার উত্তর হবে কোনটা, ডি। তো আশা করি প্রত্যেকে এইভাবে চেক করে করে করবে, প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, পরে আমরা 12 নম্বর প্রশ্নে দেখি যে কোন পরমাণুর n-তম কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হলো, মানে কোনো পরমাণুর n-তম কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা কি হবে, মোট ইলেকট্রন সংখ্যা হবে 2n²। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা কক্ষের কটা ইলেকট্রন রয়েছে সেটা বের করব। তারপরে 13 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে দেখো, যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2881, তাহলে মৌলটির নাম কি হবে। তাহলে আমরা দেখব যে এখানে টোটাল কতটা ইলেকট্রন রয়েছে, তারপর তাহলে হচ্ছে কত, 8 16, 16 2 18, 1 19, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা 19। তার মানে কি, পারমাণবিক সংখ্যা 19। তো পারমাণবিক সংখ্যা কার 19, পারমাণবিক সংখ্যা হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। ক্লিয়ার? তো এইভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো নেক্সট 14 নম্বর প্রশ্নে কি রয়েছে, যে এইচ মাইনাস মানে অর্থাৎ ইনভার্স দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে কি অন্যের কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এর ফলে আমাদের কোনটা সঠিক হবে, অপশন সি সঠিক হবে, সি। ঠিক আছে, তারপর 15 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, 15 নম্বর প্রশ্নে বলা আছে যে মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন। ঠিক আছে, তো মোমবাতির দহন হচ্ছে এমন একটা পরিবর্তন যেখানে রাসায়নিক পরিবর্তনও ঘটে, আবার ভৌত পরিবর্তনও ঘটে। তাই আমরা অপশন নাম্বার সি হবে কারেক্ট উত্তর, যে আমাদের মোমবাতির দহন হচ্ছে রাসায়নিক এবং ভৌত উভয় ধর্মই আমাদের বর্তমান। তাই এ আর বি দুটো অপশনই ঠিক। ওকে, তারপর নিচের প্রশ্নটা কি বলা আছে দেখো, যে নিচের কোনটি একটি সমযোজী যৌগ। ঠিক আছে, নিচের কোনটা একটি সমযোজী যৌগ, নিচের কোনটা একটি
সমযোজী যৌগ। তাহলে দেখো এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কি আয়নীয় যৌগ। সোডিয়াম ক্লোরাইড এটাও আয়নীয় যৌগ। এই যে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে সমযোজী যৌগ। ওকে, তাহলে বি অপশন ইজ দ্য কারেক্ট। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে 17 নম্বরে, যে নিচের কোনটি আয়নীয় যৌগ নয়। তাহলে নিচের কোনটি আয়নীয় যৌগ নয়, দেখো এই সোডিয়াম ক্লোরাইড এটাও আয়নীয় যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও আয়নীয় যৌগ, ক্যালসিয়াম অক্সাইড এটাও আয়নীয় যৌগ, কিন্তু এই অক্সিজেন আয়নীয় যৌগ নয়। অক্সিজেন কি ধরনের যৌগ? অক্সিজেন হচ্ছে সমযোজী যৌগ। ওকে, তারপরে দেখো কি বলা আছে 18 নম্বরে, যে নিচের কোনটি অসমযোজী যৌগ নয়। তার মানে নিচের কোনটি অসমযোজী যৌগ নয় সেটা বের করতে হবে। তাহলে অ্যামোনিয়াম এটা হচ্ছে কি অসমযোজী যৌগ, সালফিউরিক অ্যাসিড এটাও অসমযোজী যৌগ, নাইট্রিক অ্যাসিড এটাও অসমযোজী যৌগ। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে কি আয়নীয় যৌগ, এটা হচ্ছে অসমযোজী যৌগ নয়। ওকে, তাহলে এই ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরের প্রশ্নে কি বলা আছে, যে নিচের কোনটি সমযোজী যৌগ নয়। ঠিক আছে, তাহলে নিচের কোনটি সমযোজী যৌগ নয় সেটা বের করতে হবে। হাইড্রোজেন এটাও সমযোজী যৌগ, জল এটাও সমযোজী যৌগ, কার্বন ডাইঅক্সাইড এটাও সমযোজী যৌগ, সালফার ডাইঅক্সাইড সমযোজী যৌগ নয়। তাহলে সালফার ডাইঅক্সাইড কি? সালফার ডাইঅক্সাইড হচ্ছে অসমযোজী যৌগ। ঠিক আছে, তারপর 20 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, যে নিচের কোনটি ধনাত্মক অনুঘটকের বৈশিষ্ট্য। ঠিক আছে, কোনটি তাহলে ধনাত্মক অনুঘটকের বৈশিষ্ট্য? তাহলে দেখো এখানে বিক্রিয়ার বেগ ধনাত্মক অর্থাৎ বিক্রিয়ার বেগ বাড়ায়। ঠিক আছে, আর ঋণাত্মক মানে বিক্রিয়ার বেগ কমায়। যদি ঋণাত্মক অনুঘটক থাকতো তাহলে বিক্রিয়ার বেগ কমাতো, ধনাত্মক মানে বিক্রিয়ার বেগ বাড়ায়। ঠিক আছে, তাহলে এ হবে কারেক্ট উত্তর। তারপরে 21 নম্বরে বলা আছে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ। ঠিক আছে, তাহলে কোনটা আয়নীয় যৌগ সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি আয়নীয় যৌগ, বাকিগুলো আয়নীয় যৌগ নয়। তাহলে বি হবে কারেক্ট উত্তর। তারপর বলা আছে কি নিচের কোনটি সমযোজী এক বন্ধন সমন্বিত অণু। ঠিক আছে, তাহলে এক বন্ধন সমন্বিত অণু কোনটা সেটা আমাদের দেখতে হবে। নিচের কোনটি এক বন্ধন সমন্বিত অণু। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে এই হাইড্রোক্লোরিক যেটা সেটা এক বন্ধন সমন্বিত অণু। ঠিক আছে, তারপরে 23 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে? 23 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে প্রশ্নটি কি দেওয়া রয়েছে, যে সোডিয়াম প্লাস ই সোডিয়াম এটি কি ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, না দহন বিক্রিয়া, না তাপমোচী বিক্রিয়া? এক্ষেত্রে এটা হবে বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে তোমাদের এই যে যে মানে যে প্রশ্নগুলো আজকে আমি করালাম এই চ্যাপ্টারগুলো থেকে এই রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে মানে পড়ে নাও। আর আমি এরপরে প্রতিদিন একটি একটি করে ক্লাস দিব। ঠিক আছে, তোমাদের আর মোটামুটি 30 দিনের মতো পরীক্ষার বাকি রয়েছে। তো তোমরা ফুললি প্রিপারেশন নাও এবং আমার ক্লাসগুলি ফলো করতে থাকো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। তো প্রত্যেকেই ভালো করে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।